তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা দেখো তো এবার। একটু সমস্যা হয়েছিল নেটে, আর এটা ঠিক করলাম। তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা দেখো। এইবার তোমরা আমাকে ওকে করো, আমরা শুরু করি। আসুক, সবাই আসুক, আমরা শুরু করছি। সবাই আস্তে আস্তে জয়েন করছি। অলরেডি 33 জন আসছে না? আসুক। কমেন্টস গুলা সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে, সব ক্লিয়ার? ওকে। others people join. ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা এর আগের দিন জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ানো শুরু করেছিলাম, তাই তো? আর গতকাল যে ক্লাসটা করালাম সেই ক্লাসে আমি দেখলাম যে ক্লাস করতে যে এই তোলার একটা সমস্যায় তোমরা করছো, খাতার তোলা। একজন ছাত্রী দেখলাম আমাদের এটা আবার আরো খাতায় লিখে ও নোট করেছে, তো সেটাও দেখলাম। দেখতে যেয়ে দেখলাম যে দুটা ভুল দেখলাম আর কি, যার জন্য আমি সিস্টেমটা একটু চেঞ্জ করছি, হ্যাঁ, যাতে খাতায় তোলার কোনো ঝামেলা না থাকে। ঠিক আছে, তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা একটা কাজ করো, তোমরা যার যার বইটা সাথে নাও, মেইন বই সাথে নাও, আর তার সাথে একটু পেন্সিল নাও। এই দুটা জিনিস আগে নিয়ে নাও। যার যার বই, সেকেন্ড পার্ট ফিজিক্স শাহজাহান তপনের বইটা নাও, আর তার সাথে একটু পেন্সিলটা নাও। ঠিক আছে? আমরা এখানে নিয়েছো সবাই নিতে পেরেছো বই আর পেন্সিল? আশা করি পেরেছো। খেয়াল করো, হ্যাঁ, সবাই বই আর পেন্সিল নিয়ে সাথে নিয়েছো না? জি স্যার, নিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমরা শুরু করছি। আমরা এমন ভাবে আজকে পড়বো, তোমরা বইয়ের আর্টিকেল নাম্বার দেখবা। সবাই বইয়ের পেজ নাম্বার মিলাতে যাবা না, বইয়ের পেজ নাম্বার কেউ মিলাতে যাবা না, বইয়ের আর্টিকেল নাম্বার মিলাবা। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ইজি হবে, কারণ আমি যে বইটা ডাউনলোড দিয়েছি হয়তো সেটার সাথে তোমার বই নাও মিলতে পারে। ঠিক আছে, দেখা যাক। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে যাচ্ছি। আজকে আরেকটা কথা বলিনি, গতকাল ক্লাস নিতে যে আমরা দেখলাম যে প্রায় তোমার 200-র উপর SMS তোমরা ওই ক্লাসের সময় আমাকে দিয়েছো। আসলে এই এতগুলা SMS পড়া আসলে খুব কঠিন ব্যাপার। ক্লাস নেব না, SMS করবো। তা আমি আজকে রিকোয়েস্ট করব, তোমরা SMS ওই সময় পাঠাবা না। তোমাদের আমি একটা টপিক শেষ হওয়ার পরে SMS পাঠানোর সময় দিব, হ্যাঁ, তখন তোমার সাথে আমি ডিসকাস করব। আরেকটা যে ব্যাপার বলি, যে
দুটো বা তিনটা কারণ যদি হয় সাথে সাথে আমাকে জানাবা, এসএমএস দিবেন। এক, যদি সাউন্ড শোনা না যায়। দুই, যদি দেখা না যায়, ঠিক আছে। আর তিন, নেটওয়ার্কে আদার্স কোনো প্রবলেম হলে সাথে সাথে এসএমএস দিবা। এই তিনটা এসএমএস তোমরা পড়া চলাকালীন সময়ে দিবা, ঠিক আছে। আর বাকি এসএমএস আপাতত দেওয়ার দরকার নেই, কারণ ক্লাসের মধ্যে সেটা একেবারে একটা ডিস্টার্ব করবে আমাদেরকে। আসো আমরা পড়া শুরু করি। আজকে আমরা পড়া ক্লাস নেব তোমাদের আমার এই স্ক্রিনের ভিতরে তোমরা তাকাবে। তোমাদের স্ক্রিনে এখানে পেজ নাম্বারটা দেখার দরকার নাই, তোমরা আর্টিকেল নাম্বার দেখবা। যেমন আর্টিকেল নাম্বার 6.1, ঠিক আছে। এই 6.1 থেকে আমি শুরু করছি, ঠিক আছে। আমি আজকে এসএমএস এই মুহূর্তে আর দেখতে আমরা যাব না, ঠিক আছে। একটু খেয়াল করো, মাঝে মাঝে আমি বোর্ডে লিখবো, ঠিক আছে। সুতরাং এমন ভাবে স্ক্রিন থাকতে হবে যেন টিভি এবং দুটোই আমরা দেখতে পাই, ঠিক আছে। এই সুযোগে আচ্ছা খেয়াল করো, পেন্সিল তো নিয়েছো সবাই। পেন্সিল যদি নিয়ে থাকো তাহলে এখানে প্রথমে যেটা জিনিসটা করো, তোমাদের নোটিফিকেশন গুলো আসতেছে, আমরা পরে দেখবো। আসুক নোটিফিকেশন। ফরম্যাটের নীতি, আমি খেয়াল করো এখানে ফরম্যাটের নীতি কি আছে, কি বলছে ফরম্যাটের নীতি, আমরা একটু দেখি জিনিসটা। এখানে প্রথম যে জিনিসটা রয়েছে, এখানে একটু তোমরা পেন্সিলটা দাগ দিবা। এই আলোক পথের এখান থেকে শুরু করে এই আলোক পথটা আগে শিখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আলোক পথ কাকে বলে। বইয়ের ভিতরেই সবকিছু করো, বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে দেখাও, ঠিক আছে। কি দেখতে অসুবিধা হচ্ছে কিরকম? স্ক্রিন বড় করো, আমি স্ক্রিনটা একটু বড় করছি, দাঁড়াও। হ্যাঁ, এরকম সমস্যা হলে এসএমএস আসবে, ওকে। দেখো এবার দেখা যায় কিনা। আশা করি সমস্যা হবে না। প্রথমে দেওয়া আছে ফরম্যাটের নীতি। ফরম্যাটের নীতি পড়ার আগে আমাদের পড়তে হবে আলোক পথ। ভালো মতো শোনো, এইখানে আমরা এখান থেকে দাগ দেওয়া শুরু করি। আলোক পথ থেকে এটা পড়বো না, শুধু বুঝবো, তার সাথে আমাদের মুখস্থ করতে হবে। দুটো জিনিস আমাদের লাগবে। আলোক পথ কাকে বলে? কোন মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি কোন নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোক পথ বলতে বোঝায়। ওই নির্দিষ্ট সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে যা অতিক্রম করবে, তার মানেটা হচ্ছে এই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি 1 সেকেন্ডে কত দূরে যেতে পারবে বা একটা নির্দিষ্ট সময়ে কত দূরে যেতে পারবে, সেটাই তোমার 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 আমি যদি জানতে চাই যে তুমি 1 সেকেন্ডে তুমি কতটুকু যেতে পারবে বা 1 ঘন্টায় কতটুকু যেতে পারবে, তোমাকে যদি আমরা একটা বিজি রাস্তায় অর্থাৎ খুব ভিড় আছে সেই রাস্তায় যদি ছেড়ে দিই, তুমি কিন্তু তোমার মানে পূর্ণ স্পিডে সেখানে যেতে পারবে না। ফুল স্পিডে তুমি সেখানে যেতে পারবে না, সেখানে তুমি বাধাগ্রস্ত হবে। কিন্তু যদি আমি তোমাকে ফাঁকা রাস্তায় ছেড়ে দিই, তাহলে কিন্তু তুমি তোমার মানে ফুল স্পিডটা তুমি সেখানে আমাকে দেখাতে পারবে। তার মানে আলোকপথ বলতে মানে যে কোনো মাধ্যমে যখন আলোকপথ বলবো, সে মাধ্যমের আলোকপথটা শূন্য মাধ্যমে যে দূরত্ব, সে দূরত্বের সাথে একটু তুলনা হয়ে আসা উচিত। তাছাড়া সঠিক আলোকপথটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে আলোকপথের ক্ষেত্রে দেখো এখানে বলা আছে, লাস্ট একটা ইকুয়েশন দেখো, আলোকপথ L0 ইকুয়াল টু মিউ ইন্টু L। অর্থাৎ আলোকপথটা আসলে হচ্ছে শূন্য মাধ্যমে, আলোকপথটা হচ্ছে শূন্য মাধ্যমে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে। কিন্তু শূন্য মাধ্যম তো আমি সব জায়গায় পাবো না, আমি একটা নির্দিষ্ট মাধ্যমে আলো দিয়ে কাজ করবো। তাহলে আমি যেটা পাবো, আমি যে মাধ্যমে কাজ করছি সেই মাধ্যমে আলো একটা নির্দিষ্ট সময়ে কত দূরত্ব যেতে পারে সেটা আমি বের করতে পারবো। অর্থাৎ মাধ্যমে আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটা আমি বের করতে পারবো। আর সেটাকে মাধ্যমের প্রতিসারাঙ্ক দিয়ে যদি গুণ করি, তাহলে শূন্য মাধ্যমে আলোটা কতটুকু দূরত্বে যাবে সেটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? তার মানে আমি এক্সপেরিমেন্ট করার সময় আমি যে মাধ্যমে কাজ করছি সেই মাধ্যমে আলো একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় সেটা হচ্ছে আমার এল, আর সেই মাধ্যমের যে প্রতিসারাঙ্ক মিউ, এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা আলোক পথ পাবো L0। একুরেট আলোক পথটা হচ্ছে ওই সময়ে আলোটা শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে। এই 6.1 নাম্বার তোমাদের বইয়ের
বই সবার সামনে খোলা আছে, বইয়ের সাথে মিলাবা, যদি দেখা না যায় সেক্ষেত্রে বইয়ের সাথে মিলাবা। এল নট ইকুয়াল টু মিউ ইন্টু এল। আমি একটা মেসেজ জানতে চাচ্ছি, একটু মেসেজ করো যে এই লেখাগুলাকে তোমরা কিছুটা দেখতে পাচ্ছ ইমেজে? দেখো তো মেসেজ কি আসে। আমি জানতে চাচ্ছি যে এই লেখাগুলাকে কিছু তোমরা দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনে? সাউন্ড কম, সাউন্ড ওকে স্যার, আনক্লিয়ার টেক্সট। আচ্ছা জি জি ওকে। যদি টেক্সট দেখা না যায় সেই ক্ষেত্রে তোমরা ইয়াতে চলে যাও, নিজেদের বইয়ে দেখবা। যদি এখানে না দেখতে পারো নিজেদের বইটা সামনে রাখো, বইয়ের সাথে মিলাই নেবা, তাহলেও হবে। ঠিক আছে? আচ্ছা আমরা একটু যাই সামনের দিকে। এটা আমাদের শেষ। তাহলে এই আলোক পথ থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই বুঝে মুখস্থ করবা। আলোক পথ থেকে শুরু করে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে। এটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। ঠিক আছে? আমরা একটু আগাই সামনের দিকে। ফার্মাটের নীতি, ফার্মাটের নীতি 1650 খ্রিস্টাব্দে আন্ডারলাইন করো। 1650 খ্রিস্টাব্দে পিয়ারে ফার্মাট এটা আবিষ্কার করে, শুধু এটা জানো 1650 খ্রিস্টাব্দে পিয়ারে ফার্মাট এটা আবিষ্কার করেন। ওকে, এর সাথে কি কি করা যাবে এই নীতির সাহায্যে, মানে অযথা মেসেজ করবে না, বোঝার চেষ্টা করো সবাই। হ্যাঁ, এই নীতির সাহায্যে আলোর সরল রৈখিক গতি, আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র প্রতিপাদন করা যায়। এই দুটো লাইন আন্ডারলাইন করো। ঠিক আছে? এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কোনো এসএমএস আসলে সেটা একটু দেখব, যদি বাই চান্স সেরকম কোনো সমস্যার জন্য এসএমএস আসে। ঠিক আছে? খেয়াল করো, আমি এগুলো বাদ দিয়ে চলে গেলাম সরাসরি এই জায়গায়। এই যে লাস্টের এই 6.2 এর উপরের অংশ মোটা করে যে লেখাটা আছে সেটা দেখো। এখান থেকে এই আলোক রশ্মি থেকে সময় লাগবে পর্যন্ত এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেবে। আলোক রশ্মি থেকে সময় লাগবে পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটটা দাও। আলোক রশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পথ আরেক বিন্দুতে যেতে যে পথ অনুসরণ করবে তা হবে চরম, অবম বা স্থির দৈর্ঘ্যের পথ। কোন কোন বইয়ে লেখা আছে এটা সর্বাপেক্ষা কম হবে, ওটা লিখলেও হবে। ঠিক আছে? আমরা কিন্তু উপরেই রেখেছি এই যে আলোক রশ্মি যখন, এটাও যদি কেউ লেখে তাহলেও হবে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। কোন আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোন সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয় তখন তার সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। সহজ হবে। এইটা যদি কঠিন মনে হয় তাহলে উপরেরটা দিবা, ফার্স্ট ব্র্যাকেট দাও, এই উপরেরটা বললেও হবে। ক্লিয়ার? সরি, আমরা দুটো জানলাম, আমাদের দুটো জিনিস পড়া হলো। ঠিক আছে? এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, ফার্মাটের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র প্রতিপাদন। এই প্রতিপাদনগুলো পরীক্ষায় আসবে না, প্রতিপাদনগুলো পরীক্ষায় আসবে না, তবুও আমরা 2-1 মিনিট দেখে শেষ করে দেবো। খুব ইজি ভাবে আমরা দেখবো। ঠিক আছে? একটু দেখি। প্রথমটা দিয়েছে ফার্মাটের প্রতিফলনের সূত্র প্রতিপাদন। পেয়েছো সবাই? দেখো আর্টিকেল নাম্বার 6.2 ফার্মাটের নীতি ও আলোর প্রতিফলন। ঠিক আছে? এটা পরীক্ষার জন্য পড়ার দরকার নাই, শুধু বুঝে রাখলেই হবে। এবার আমরা একটু এই ফিগারটার দিকে দেখবো। হ্যাঁ, এই চিত্রটার দিকে দেখো। এখানে সবাই চিত্রটার দিকে একটু তাকাও। চিত্রটার দিকে তাকালে তোমরা দেখতে পাবে এখানে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে, একটা পি পয়েন্ট, একটা কিউ পয়েন্ট। খেয়াল করো, এর নিচেরটা হচ্ছে আমাদের প্রতিফলক তল। কি তল? প্রতিফলক তল। খেয়াল করো, পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি আসছে, এসে ও বিন্দুতে পতিত হলো। প্রতিফলনের পর সেটা ও থেকে কিউ পথে যাচ্ছে, এটা আলোক রশ্মি আসলো, এটা গেল। ক্লিয়ার? এখন এখানে একটা অভিলম্ব এঁকেছি, ওয়েন একটা অভিলম্ব, ওয়েনটা হচ্ছে আমাদের অভিলম্ব। আমরা যে কাজটা করেছি, আপতন কোণ বের করবো আর
প্রতিফলন কোণ বের করবে। এখানে একটা আইকন নিয়েছি, যেহেতু আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? আপতন কোণ। একইভাবে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিফলন কোণ আর। তাহলে দুটো কোণ পেলাম, আই এবং আর। খেয়াল করো, পি বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি, পি বিন্দু থেকে একটি লম্ব এবং কিউ বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি, এবং এগুলোকে বলেছে হাইট। এটা h1 নাম দিয়েছি, এটার নাম দিয়েছি h2। এখন দেখে বোঝা যায় এই কোণটা যদি আই হয় তাহলে এই পাশের কোণটা অবশ্যই আই হবে, একান্তর কোণ। এটা আই হলে এটা আই। ক্লিয়ার? আবার এইটা আর হলে এইটা কি হবে? আর হবে। এটা আগে আর, এটা তো আর আমরা নিয়েছি, এটা আর, সুতরাং এই কোণটাও আর হবে, একান্তর কোণ। আর আমরা একটা জিনিস ধরে নিয়েছি, এই ও বিন্দু থেকে এই যে লম্ব গেছে, লম্বের যে পাদবিন্দু M1, এই দূরত্বটা x, বাকি দূরত্বটা b - x। একটা দূরত্ব ধরেছি x, আর একটা দূরত্ব b - x। ক্লিয়ার? তোমরা বইয়ের চিত্রটা ভালো মতো একটু দেখো, বোঝার থাকলে জিজ্ঞেস করতে পারো, মেসেজ দাও। জুম করে দেখ, দেখো দেখা যায় কিনা? বইয়ে আছে, লেখার দরকার নেই। এই চিত্র যদি বুঝে থাকো, এখন দেখো মেইন থিমটা কি? আমরা বলেছি ডিসটেন্সটা, যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা হবে সর্ব কি বলেছে? নিম্ন। খেয়াল করো, অর্থাৎ সেই সর্বনিম্ন এক জায়গায় লেখা আছে সর্বোচ্চ, অর্থাৎ এটা হবে ফিক্সড, এটা হবে ফিক্সড। আলোটা গেল কোথা থেকে কোথায়? মেসেজ দিও না, এই মুহূর্তে মেসেজ দিও না, মেসেজ বন্ধ থাক। খেয়াল করো, পি থেকে ও বিন্দু আর ও থেকে কিউ বিন্দু, এই দুইটা দূরত্বের মান ফিক্সড। এই দুইটা দূরত্বের মান কি বললাম? ফিক্সড। খেয়াল করো কিভাবে আসবে সেটাই। ফিক্সড হওয়া মানে কি? ফিক্সড জিনিসকে ডিফারেন্সিয়েট করলে সেটা কি আসে? কোনো ধ্রুবক জিনিসকে ডিফারেন্সিয়েট করা মানে সেটার মান শূন্য আসে। আমরা দেখবো সেটা। আমরা ধরে নিলাম পি থেকে ও হচ্ছে L1, ও থেকে কিউ হচ্ছে কত? L2 ধরে নিচ্ছি জাস্ট। এবার পিথাগোরাস দিয়ে L1 আর L2 বের করব। L1 মানে কি? L1 মানে পিথাগোরাস দিয়ে আমরা কি বের করব? পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই অতিভুজ মানে কি? L1 হবে √h1 স্কয়ার প্লাস x স্কয়ার। একটু খেয়াল করো, এক মিনিট, এটা একটু দাও, একটু বোর্ডের দিকে তাকাও। দিস ইজ L1, এটা h আর এটা ধরেছি x1। তাহলে এই পিথাগোরাস বলতেছে L স্কয়ার h1 স্কয়ার প্লাস x স্কয়ার। সেখান থেকে পাবো L যেটা 1 আমার, সেটা আসবে √h1 স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক একই ভাবে L2 হবে √b - x হোল স্কয়ার প্লাস h2 স্কয়ার। তাহলে টোটাল দূরত্ব কত হলো? P থেকে O, O থেকে Q। তাহলে টোটাল ডিসটেন্স হবে এই দুইটা ডিসটেন্সের যোগফল। আমরা ধরে নিলাম টোটাল ডিসটেন্সটা হচ্ছে L, দিস ইজ L1 প্লাস L2, এই দুটো মিলে হচ্ছে আমার L। আমরা যে কাজটা করব, এই L টা বের করে নেব। দেখো প্রথম লাইনে এখানে লেখা আছে L √, এত প্লাস এত, অর্থাৎ মোট L টা কত হলো? সেই মোট L টা আমরা এখানে দেখব যে মোট L টা এখন তাহলে এই L1 এর বদলে কি লিখেছি? √, তোমাদের বই আছে অবশ্যই, সেটা থেকে খেয়াল করো, √h1 স্কয়ার প্লাস x স্কয়ার, আর এখানে L2 এর মান বসিয়েছি। তাহলে কয়টা মান বসালাম? দুটো মান বসালাম। আমরা যদি দেখতে চাই, আমরা যদি এটা করতে চাই, খেয়াল করো, ক্যালকুলেশন তো অবশ্যই করতে হবে। আমরা বলেছি L টা কি? ফিক্সড। আমরা বলেছি L ফিক্সড। এখন এটার মান বসাও জাস্ট L। এই ক্যালকুলেশন যদি করতে চাও করতে পারো, x স্কয়ার প্লাস x স্কয়ার, আর এখানে আসবে √h2 স্কয়ার প্লাস, এটা একটু দেখা যাবে না, একটু বোধহয় সমস্যা হবে। এটা তোমাদের বইয়ে আছে, অসুবিধা নাই। কত? b - x হোল স্কয়ার। ঠিক আছে, বইয়ের জিনিসটা।
টোটাল ডিসটেন্সটা পেলাম দুটার যোগফল। আমরা বলেছি ফার্মাটের নীতিতে বলেছি এলটা সবসময়ের জন্য ফিক্সড থাকবে, এলটা সবসময়ের জন্য ফিক্সড থাকবে। এল যদি ফিক্সড হয়, ফিক্সড মানে ধ্রুবক, আমরা জানি ধ্রুবক জিনিসকে কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে কত হয় রে? শূন্য হয়। তার মানে এটাকে যদি ডিডিএক্স ও করি, আমি যদি এক্স দেবো না, জিরো হবে, এক্স এর বদলে অন্য কিছু ব্যবহার করবো, ঠিক আছে? এখন করতে যে আমরা একটু দেখি কি করছি আমরা, এই ক্যালকুলেশনটা নেই, ক্যালকুলেশনকে দেখা যায় কিনা দেখো, সেটাই বলতেছে ডিএল বাই ডিএক্স ইকুয়াল টু কত? 0। এখন এটাকে ডিফারেন্সিয়েট করার যে নিয়ম, সেই নিয়মটা আমরা ফলো করেছি। এটা ক্যালকুলাস, তার আগে আমি একটু জানতে চাই, তোমাদের তো ক্যালকুলাস হয়েছে তাই না? একটু মেসেজ দাও ক্যালকুলাস বোঝো কিনা। ক্যালকুলাস হল এগুলো যদি বোঝো তাহলে আমি আর দেখাবো না, একটু মেসেজ করো ক্যালকুলাস বোঝো কিনা, ক্যালকুলাসের এই পার্টগুলো বোঝো কিনা, তোমাদের বই দেখে বুঝাও, আমাকে বলো। তারপরে মেসেজ কি দেয়, কি দিয়েছে? কি দিয়েছে বলো? হ্যাঁ, চরম মান অবমান বলতে বোঝায়, কি বোঝায়? আচ্ছা, আচ্ছা, একজন প্রশ্ন করেছে চরম মান অবমান বলতে কি বোঝায়। এটা ম্যাক্সিমাম মিনিমাম একটা ভ্যালু আছে, এটা তোমার ক্যালকুলাসের মধ্যেই পাবা। ডিডিএক্স এর ম্যাক্সিমাম চরম মান কখন হয়, ম্যাক্সিমাম ভ্যালু কি হবে আসে, এই জিনিসটা ম্যাথে পাবা। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম জিনিসটা। আচ্ছা, তারপরেও আমরা একটু ইয়েতে যাই, আবার পড়ার মধ্যে যাই চলে। আচ্ছা, যদি আমরা বুঝে থাকি তাহলে একদম ইজি ব্যাপার। আমরা যখন, তোমরা বইয়ের সাথে মিলায় না, আমি মুখে বলতেছি, তারপর আমরা যখন ডিডিএক্স করছি, প্রথম টার্মটা দ্বিতীয় টার্মটা দুটোকে একসাথে করছি, উপরে পাওয়ার আছে রুট মানে হাফ, প্রত্যেকটার উপরে পাওয়ার কত? হাফ। ডিডিএক্স করলে নিয়ম হচ্ছে যা, সরি, ডিডিএক্স করলে নিয়ম হচ্ছে যা পাওয়ার থাকে সেটা কোথায় যাবে? সামনে আসবে। পাওয়ার, যেটা পাওয়ার থাকবে সামনে থাকবে, টোটাল পাওয়ার থেকে আবার কি হয়? এক বিয়োগ হয়, অর্থাৎ মাইনাস হাফ চলে আসলো। আর যেটা আছে সেটা লিখলাম। আবার যেটাকে মনে মনে আমরা এক্স ধরি, যেমন h1 স্কয়ার প্লাস x ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা মনে মনে এক্স ধরেছি, যার জন্য এইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে একটা 2x আসবে। কি আসবে? একটা 2x আসবে। আবারও বলছি, যেটা পাওয়ার আছে সেটা সামনে যাবে। নিয়ম কি? যদি এরকম হয়, একটা অংশ আমি শুধু দেখাচ্ছি, একটা অংশ দেখাচ্ছি, দেখো ddx, হ্যাঁ, এখানে h1 স্কয়ার প্লাস x স্কয়ার, উপরে পাওয়ার আছে আমার কত? হাফ। ddx এর নিয়ম হচ্ছে যা হাফ পাওয়ারটা সামনে গেল, টোটাল পাওয়ার থেকে এক বিয়োগ হলো, হাফ বিয়োগ এক। আর এইটুকুকে মনে মনে x ধরছিলাম, যেটাকে মনে মনে x ধরবো সেটাকে তার সাথে কি করতে হবে বলো? আবার গুণ করে দিতে হবে। ddx অফ h1 স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে হাফ চলে আসলো, এখানে মাইনাস হাফ চলে আসলো, h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে মাইনাস হাফ চলে আসলো। আর এখান থেকে প্রথমটার জন্য 0, পরেরটার জন্য 2x আসে। তো লাস্ট অফ অল চলে আসবে এইভাবেই, একটা হাফ আসলো, এটার সাথে 2x থাকলো, আবার আমরা কাটাকাটি করবো, h1 স্কয়ার প্লাস x স্কয়ার, উপরে আসলো মাইনাস হাফ। একটা অংশ আমি দেখালাম, ঠিক আছে? কি হলো? টোটাল পাওয়ার সামনে গেল, টোটাল পাওয়ার থেকে এক বিয়োগ করলাম, আর যেটাকে মনে মনে ধরেছি সেটাকে আরেকবার ডিডিএক্স করলাম। সেখান থেকে h1 স্কয়ারের জন্য 0 আসছে, x স্কয়ারের জন্য 2x আসছে। তো লাস্ট অফ অল এটা পেলাম। আমি বাকি পার্টটা করলাম না, একইভাবে বাকি পার্টটা হবে। এখন শর্ত হচ্ছে ডিডিএক্স করে যা পাবো সেটাকে কত ধরতে হবে? 0 ধরতে হবে, কারণ এই দূরত্বটা ফিক্সড। দূরত্বটা যদি ফিক্সড হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি দিস ইকুয়াল, যে দূরত্বটা যেটা ডিডিএক্স করে যেটা বললাম, যেটাকে 0 ধরলাম। 0 করে জাস্ট ক্যালকুলেশন করে একটা ইয়েতে চলে গেলাম। ক্যালকুলেশনটা খুব সহজ একটা ক্যালকুলেশন করে একদম সহজ, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। লাস্টে এই ইকুয়েশনটা চলে আসবে সবার কাছে, দেখো এটা আসে কিনা, এই x এটা চলে আসবে লাস্ট। তোমাদের বই আছে সবার কাছে, অবশ্যই বইটা দেখো, সাথে সাথে আমার সাথে সাথে দরকার হলে বোঝার চেষ্টা করো। লাস্টে আমাদের x বাই সামথিং dx বাই সামথিং চলে আসছে, অর্থাৎ x বাই রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার একটা এসেছে, আর এদিকে আসছে d মাইনাস x h2 স্কয়ার প্লাস d মাইনাস x হোল স্কয়ার। খেয়াল করো, এখানে আমরা চিত্রগুলো নিয়েছিলাম এইভাবে, তাই না? এটা ছিল L1, এটা ছিল আমার x, তাই তো? আর
L1 মানে কিন্তু আমার এই √h² প্লাস x², আর এটা ছিল h1। তারপরে কি এটা উপরে আসছে কি x, নিচে কি L1, ওই দিকেরটা b - x/x1। পরের লাইনে এটাকে বলেছে L1 আর এটা কি আমার L2, অর্থাৎ x/L1, আর ওদিকে আসছে b - x কত L2। এখন আমাদের চিত্রের দিকে তাকাও, চিত্রের দিকে বোঝার চেষ্টা করো কি আসছে এখান থেকে। এই যে b - x এত আমাদের যে চিত্রটা ছিল, আমরা একটু চিত্রের দিকে যাচ্ছি। হ্যাঁ, উপরের দিকে যে চিত্রটা আছে চিত্রের দিকে যাই, একটু খেয়াল করো। আমাদের যে চিত্রটা আছে POM1, প্রথম যে ত্রিভুজটা, তার আই কোণটা আমি মাথায় নিয়েছি, যেহেতু একান্তর কোণ ধরে এই কোণটাকে আই ধরেছি। এটা যদি আই ধরি তাহলে আই কোণের জন্য এক্সটা হচ্ছে লম্ব, এক্সটা কি লম্ব, L1টা কি L1টা অতিভুজ। তাহলে একটা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে লম্ব ভাগ অতিভুজ হয় কি সাইন, সেখান থেকে আমরা আসবো সাইন আই। অর্থাৎ এইটুকু অংশ x/L1 এটা হয়ে যাবে সাইন আই, আর ঠিক এইদিকে বাকিটা হবে সাইন, একইভাবে সাইন আই। ওইদিকেও ঠিক তাই, এখানেও এই কোণটা আর হওয়াতে এই কোণটা আর ধরেছি। যদি এই কোণ আর হয় তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তার কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা পেলাম সাইন আর। দুই দিক থেকে সাইন কেটে দিলে i = r হবে। একদম সহজ একটা জিনিস। হ্যাঁ, কনসেপ্টটা খুবই সহজ। আচ্ছা, এরপরে টপিকে যাচ্ছি। দেখো, আমরা মেসেজগুলো পরে দেখবো, আমরা আগে কাজ করে নিই। হ্যাঁ, এর দেখো i = r আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। ঠিক প্রতিসরণের ক্ষেত্রে সেম, চিত্রটা শুধু আলাদা। আমি একটু বুঝাই দিই চিত্রটা, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আমরা দেখি আরো একটু জুম করা যায় কিনা। পুরাটা আসবে বলে মনে হচ্ছে না। বেশি জুম করছে তো সমস্যা। আচ্ছা, জুম করতে একটু অসুবিধাই হচ্ছে, তোমরা তোমাদের বইটা দেখো তাহলে হবে, আমি এর মধ্যে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আমরা কিছুটা দেখা যায়, তাই না। এখন দেখো একই রকম এই পি থেকে আলোক রশ্মি আসলো, ওটা হচ্ছে আপতন বিন্দু, পি থেকে ওতে আপতিত রশ্মি আসলো, ও থেকে সে আলোটা চলে গেল কিউতে। এখানে কি হচ্ছে, একটা বিভেদ তল নিয়েছে, দুটো মাধ্যম, উপরেরটা একটা মাধ্যম, নিচেরটা একটা মাধ্যম। নিচের মাধ্যমটাকে আমরা ঘন ধরেছি, নিচের মাধ্যমটাকে আমরা ঘন ধরেছি, যার জন্য এই প্রতিসারিত আলোক রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে আসছে, এই মাঝেরটা কি অভিলম্ব। ঠিক একইভাবে এইটুকু দূরত্বকে x ধরবো, আর বাকি দূরত্বটাকে আমরা d - x ধরেছি। তার মানে কি এই পুরো দূরত্বটাই হচ্ছে আমার d, অর্থাৎ p পয়েন্ট থেকে যে লম্ব টেনেছি, এবং এখানেও ঠিক তাই, q পয়েন্ট থেকে লম্ব টানবো, লম্ব টেনে এইদিকে দূরত্বকে h1, এদিকে h2। আগে এই লম্বটা উপরের দিকে ছিল, এখন এই পাশে। তার কারণ হচ্ছে কি এখানে প্রতিসরণ হয়েছে, আলোক রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে চলে গেছে। এখানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ বের করব। এখানে আপতন কোণ আপতিত রশ্মি অবিলম্বের সাথে কোণ উৎপন্ন করেছে i, আর এই প্রতিসারিত রশ্মি অবিলম্বের সাথে কোণ উৎপন্ন করেছে r। একইভাবে এইটা আর হলে এখানে একটা লম্ব দিয়ে এঁকেছি, এখানে একটা কোণ পাবো, আর এখানে i পেলে এখানে পাবো এই i। এই একদম সহজ। আর এখানে তোমার দুটা যেহেতু মাধ্যম, দুটা মাধ্যমের আলাদা আলাদা প্রতিসারাঙ্ক থাকবে। এটার প্রতিসারাঙ্ক μ1 ধরলাম, এটার প্রতিসারাঙ্ক ধরেছি μ2। তাহলে মাধ্যম দুটার প্রতিসারাঙ্ক দুই রকম। আগেরটা কিন্তু একটা মাধ্যম ছিল, প্রতিফলনে মাধ্যম ছিল একটা, যার μ আনতে হয় না, কিন্তু এবার μ আনতে হবে, অর্থাৎ প্রতিসারাঙ্ক আনতে হবে। খেয়াল করো, এখন আগের মতো এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে L1, আর এখানে অতিক্রান্ত দূরত্ব কত L2। ঠিক আগের মতো পিথাগোরাস দিয়ে L1 এর একটা মান পাবো, L2 এর একটা মান পাবো, আগের এখন সেম। আর টোটাল ডিসটেন্সটা কত হবে, টোটাল ডিসটেন্স, এই টোটাল ডিসটেন্সটা বের করার সময় যদি আলোক পথ বের করতে চাই, আমরা জানি আলোক পথ বের করতে গেলে গুণ করতে হয় মিউ দিয়ে, কিছুক্ষণ আগে পড়ে আসছি, তোমার ফরম্যাটের নীতিতে পড়ে আসছি, আলোক পথ সমান মিউ ইন্টু ওই মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ
যদি আলোক পথ বের করি তাহলে L1 কে μ1 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এই যদি আমরা এই মাধ্যমে আলোক পথ বের করতে চাই তাহলে আলোক পথটা বের করার সময় এই L2 দূরত্বকে এই মাধ্যমের যে প্রতিসারাঙ্ক μ2 দিয়ে গুণ করতে হবে। তারপর দুই আলোক পথ যোগ করলে আমি পাবো মোট আলোক পথ। সেই মোট আলোক পথটা হবে L1 যোগ L2, তাই তো? দেখো এখানে একটা কথা আছে, মোট আলোক পথটা আমরা বের করব মিউ দিয়ে গুণ করে, আর শুধু জ্যামিতিক পথ যদি হয় তাহলে শুধু L1 প্লাস L2। দুরকম কথা কিন্তু, একটা আলোক পথ একটা কি জ্যামিতিক পথ। যদি জ্যামিতিক ভাবে পথ মাপি তাহলে L1 যোগ L2, আর যদি বলে আলোক পথ কত তখন বলবো μ1 ইন্টু L1 প্লাস μ2 ইন্টু এই যে L2। সরি, আমরা দেখি, দেখো এখানে আমরা এখানে একটা কথা দিয়েছি, একটু খেয়াল করো। এটা নীল হয়েছে। আচ্ছা, এইটা তোমার বিভিন্ন বইয়ে তোমার বিভিন্ন ভাবে করেছে। কেউ আলোক পথ দিয়ে করেছে, কেউ আবার জ্যামিতিক পথ দিয়ে করেছে। ঠিক আছে, যদি আলোক পথ স্থির হয় তাহলে জ্যামিতিক পথ স্থির মানেরই হবে। জ্যামিতিক পথ স্থির হওয়া আর আলোক পথ স্থির হওয়া আমরা একই ধরে নেব। ঠিক আছে, কারণ দুই ক্ষেত্রেই একটার সাথে আরেকটার সাথে সমানুপাতিক, তাই হবে। আবার অনেকে সময় দিয়ে করেছে। তোমাদের বইয়ে কি করেছে দেখো, তোমাদের বইয়ে যেটা করেছে মোট আলোক পথ বের করেছে। মোট আলোক পথ কত বললাম, যেটা μ1 ইন্টু L1 যোগ μ2 ইন্টু L2, অর্থাৎ দুটো আলাদা আলাদা ভাবে আমি আলোক পথ বের করলাম। এটা পেলাম মোট আলোক পথ। আমি ধরে নিচ্ছি এই পি বিন্দু থেকে এই কিউ বিন্দুতে একদম পুরা দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে 30 সেকেন্ড। আমরা যদি সময় ইউজ না করি শুধু এল দিয়েও কিন্তু আমি এটা করতে পারবো। খেয়াল করে, এটা সময় দিয়ে করছি। করুন, টি ইজ ইকুয়াল টু কত, এল বাই সি নট। যেহেতু দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কি পাবো আমরা, সময় পাবো। আমরা কি করেছি, টাইম টি ইকুয়াল টু আলোক পথ বাই শূন্য মাধ্যমে আলোর বেগ দিয়ে জাস্ট ক্যালকুলেশন করেছি, এল বাই সি নট, এল এর মান বসিয়ে দিয়েছি। আমরা জানি যে ফার্মাটের নীতি অনুসারে এল অর্থাৎ আলোক পথটা হবে সর্বনিম্ন, অথবা ওই যেটা আমরা এক জায়গায় বলা আছে সর্বনিম্ন হবে, এক জায়গায় বলেছে চরম, অবম। বেসিক কথা হচ্ছে এই মানটা স্থির হবে, একটা স্থির মানের এল পাবো। এল যদি স্থির হয় তাকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই সেটা জিরো আসবে। সেটা তুমি এক্স দিয়ে করো আর তুমি টি দিয়ে করো, যেটা দিয়ে করো সেটার মান সবসময় জিরো আসবে। এখানে আগেরটার সাথে একটু সিমিলারিটি রাখার চেষ্টা করেছে এরা যেটা করেছে, এই ডিএল বাই ডিএক্স ইকুয়াল টু জিরো, ক্যালকুলেশন সেম আগেরটা, শুধুমাত্র মিউটা গুণ হবে, মিউ আর এই যে সি নটটা আসবে সাথে, সেম ক্যালকুলেশন। এরা ডিডিএক্স করে নরমাল যে ক্যালকুলেশন হয় সেটা বের করেছে। আর এখানে আরেকটা যে এই যে দ্বিতীয় অংশের ডিফারেন্সিয়েশনে কিন্তু একটা -1 আসবে, যেহেতু ডি মাইনাস এক্স আছে ওখানে কিন্তু একটা -1 চলে আসবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ডি এর জন্য 0 আর -x থেকে আসবে -1। এই ক্যালকুলেশন গুলো তোমার বইয়ে আছে, ক্যালকুলাস একদম সহজ জিনিস, তোমরা দেখে নিও। আচ্ছা, লাস্টের যে অংশটা আসলে এই ডিএল বাই ডিডিএক্স অফ এল করে যে টার্মটা পেলাম, এই ফার্মাটের নীতি অনুসারে সেটাকে আমি কি ধরবো, 0 ধরবো। যদি 0 ধরি, ঠিক আগের মতোই দুই পাশে নিয়ে গেলাম, একদিকে x আর একদিকে ওই d মাইনাস x রেখে একদিকে μ1 আর একদিকে μ2 দিব, তাই না? আগের মতো আগের চিত্র অনুযায়ী একদিকে sin i আসবে আর একদিকে কি আসবে, sin r আসবে, কিন্তু তার সাথে দুই পাশে দুইটা মিউ থাকবে। ঠিক আছে, এখানে থাকবে μ1 sin x, এখানে থাকবে μ2 sin কত r, তাই না? একবার ওই চিত্রতে চিন্তা করো, লম্ববায়ু অতিভুজ দিয়ে আগে যেটা আমরা করেছি। ঠিক আছে, সেই অনুযায়ী একটা μ1 sin i আর একটা μ2 sin x, মানে এটা চলে আসবে μ1 sin i μ2 sin r। এই সূত্রটা তোমরা স্নেলের সূত্রের সাধারণ রূপে পড়েছো এর আগের চ্যাপ্টারে বোধহয়। হ্যাঁ, স্নেলের সূত্রের প্রতিসরণের সাধারণ সূত্র ক্লাস 10 পড়ে আসছো। যে মাধ্যমের প্রতিসারাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন অনুপাত নিতে হয়। যেমন μ1 এর সাথে sin i যাবে, i কোণটা কিন্তু প্রথম মাধ্যমে তৈরি হয়েছে, আর কোণটা তৈরি হয়েছে দ্বিতীয় মাধ্যমে, এবং তার সাথে কিন্তু μ2 আছে। এটা প্রতিসরণের সাধারণ সূত্র বা স্নেলের সূত্র। তার মানে আমরা স্নেলের সূত্র এখান থেকে পেয়ে গেলাম।
তার মানে আমরা বুঝতেছি যে ফার্মাটের নীতি অনুসরণ করলে আলোর প্রতিফলনটাও প্রমাণ করতে পারছি, আবার প্রতিসরণের সূত্রটাও প্রমাণ করতে পারছি। আচ্ছা, এবার মেসেজ করো, বেশি না, যাদের প্রবলেম তারা করবা। বলো কি প্রবলেম, মেসেজ দেখবো যেটা প্রবলেম। বলো কি প্রবলেম। মেসেজ কেটে ফেললাম মনে হয় না। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, বলো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। হাতে পেন্সিল আর কলম নাও, পারলে ওই খাতা নাও, খাতাটার মধ্যে ক্যালকুলেশন গুলোর সাথে সাথে একটু বোঝার চেষ্টা করো বা লেখো। বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে লিখতে পারো, ঠিক আছে? লিখলে ঘুম চলে যাবে, অসুবিধা নাই। একজন লেখছে ঘুম আসে আমার, ওই ঘুম চলে যাবে, একটু বইয়ের ভিতরে একটু বোঝার চেষ্টা কর, ঠিক আছে? সেকেন্ড সূত্রটা, হ্যাঁ সেকেন্ড সূত্র, এগুলার কোনোটারই প্রমাণ লাগবে না পরীক্ষার জন্য, কোনোটারই প্রমাণ লাগবে না। কিন্তু কিভাবে আমরা করছি সেটা আমাকে জানতে হবে। এই কারণে যে অনেক সময় সিকিউ গুলা এই দুটা থিমের উপরে তৈরি করা যেতে পারে। যদি সিকিউ গুলা আমাদের এই দুটা প্রমাণের উপর বেস করে তৈরি করে, তুমি সরাসরি প্রমাণটা না লাগলেও এটা ওই ইয়েতে আসবে, কি বলে, মানে ওই সেক্ষেত্রে আমার কাজে লাগবে। একদম বলেছে ডিফারেন্সিয়েট করলাম কেন, যে জিনিসটা নির্দিষ্ট হয় সেটাকে শুধু ডিফারেন্সিয়েট করলেই জিরো আসে, ফিক্সড জিনিসের ডিফারেন্সিয়েশনে জিরো আসে, সেই জন্য ডিফারেন্সিয়েটের মাধ্যমে করেছি। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আচ্ছা চেষ্টা করো, তাহলে বুঝতে পারবো। আমি বইয়ে গেছি এই জন্য যে তোমাদের লেখালেখির ঝামেলা থেকে বাঁচানোর জন্য। আমরা হ্যাঁ বলো। আচ্ছা দেখতেছি আমি তোমার কমেন্ট গুলা দেখলাম সবার। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকটু আমরা পড়ি, যেহেতু আমরা একটু দেরি করে শুরু করেছি, একটু দেখে নি। হ্যাঁ আসো, তাহলে আমাদের প্রথম যেটুকু করতে হবে ওটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি দাগিয়ে দিয়েছি, বললাম যে এইটুকু মুখস্থ করবা পড়বা। আর দ্বিতীয় যে দুটা প্রমাণ পড়ালাম এটা অন্তত 3 থেকে 4 বার বুঝে পড়বা, ঠিক আছে? 3 থেকে 4 বার বুঝে পড়বা, পরীক্ষার আগে ইয়েতে লাগবে না, তবে প্রসেসটা আমার জানতে হবে সিকিউ অ্যান্সার করতে গিয়ে। এবার আসো চিহ্নের প্রথা। চিহ্নের এই আলোর যে কোনো এক্সপেরিমেন্ট করতে হলে তার যদি প্রমাণ দেখতে চাই, অথবা আমি যদি এই আলোর যে অঙ্কগুলা রয়েছে, প্রতিফলন বলো, প্রতিসরণ বলো, বা যত ধরনের অঙ্ক আছে, এগুলো করতে হলে আমাকে চিহ্নের প্রথা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? একটা সময় পুরাতন কিছু ধারণা ছিল, আবার নতুন কিছু ধারণা আসছে, সেই নতুন নিয়মটা আমরা জানবো, ঠিক আছে? চিহ্নের বাস্তব ধনাত্মক প্রথা এটা আমরা অনুসরণ করব, ঠিক আছে? আমরা জানি মেরুবিন্দু চিনি, আমরা আলোক বিন্দু চিনি, এগুলা লেন্স এবং দর্পণে তোমরা দেখেছো। এখানে 5টা পয়েন্ট আছে আমাদের এখানে টোটাল। এই 5টা পয়েন্ট আমাকে, এখন আর আমি মেসেজ দেখবো না, আমি আপাতত আমরা করে যাই, হ্যাঁ সময় নেই করে নিই। 1 নাম্বার বলেছি এই 5টা পয়েন্ট তোমরা মুখস্থ করবা, যেন মনে থাকে সব সময়ের জন্য, সেই জন্য বুঝে মুখস্থ করবা। সকল দূরত্ব পরিমাপ করতে হবে প্রতিফলক বা প্রতিসারক তলের মধ্যবিন্দু, সেটা মেরু হতে পারে, লেন্স হলে আলোক কেন্দ্র হবে। অর্থাৎ যে কোনো দূরত্ব যখন মাপবো, সেই দূরত্বগুলা লেন্সের অথবা দর্পণের মেরু বিন্দু থেকে আমরা মাপবো। দেখি জিনিসটা কি বলেছে। অর্থাৎ মাপার সময় এটা যদি একটা কি বলে, ধরো এটা একটা দর্পণ, যদি দর্পণ হয়ে থাকে তাহলে এটা আমার কি বিন্দু বলো, মেরু। তাহলে এখানে আমি যদি বস্তু রাখি পি বিন্দুতে, দূরত্বটা মাপার সময় এই দিক থেকে এইদিকে মাপবো, এই দিক থেকে এইদিকে মাপবো, ঠিক আছে? আবার বলেছে কোন তলের উপর যে পাশ থেকে আলো আপতিত হয় সেই পাশে লক্ষ্যবস্তু থাকলে লক্ষ্যবস্তুর দূরত্ব ধনাত্মক হবে। তার মানে বস্তু এখানে রাখছি, ধরো এখানে একটা বস্তু রাখছি, বস্তু থেকে আলো আসতেছে,
বস্তু থেকে আলো আসছে, তার মানে কি এমন পাশে রাখা হয়েছে যে পাশ থেকে আলো আসছে, তাহলে এই বস্তুর দূরত্বটা হবে পজিটিভ, অর্থাৎ এই দূরত্বটাকে আমরা পজিটিভ ধরব। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পাশ থেকে আলো আসবে সেই পাশে যে বস্তুটা সেটা হচ্ছে পজিটিভ দূরত্ব। আর অন্যথায় আমরা অনেক কাল্পনিক দূরত্ব, অবাস্তব বিম্ব যদি পাই, সেই দূরত্বগুলো আমরা আবার ঋণাত্মক ধরব। ঠিক আছে, দেখে যাই আমরা এগুলো সবগুলো করবো। বিম্ব যদি থাকে, বিম্বের দূরত্ব ধনাত্মক হবে যে পাশে বস্তু, যে তল বা যে পাশে আলো প্রতিফলিত বা প্রতিসারিত হয়, অর্থাৎ আলো যদি সত্যিকার অর্থে মিলিত হয়, সেখানে যদি বাস্তব বিম্ব তৈরি হয়, সেই দূরত্বটাকে আমরা পজিটিভ ধরবো, অবাস্তব দূরত্বগুলোকে আমরা নেগেটিভ ধরবো। সহজ কথা। ঠিক আছে, এই বক্রতার ব্যাসার্ধ আর ধরি, আর সবচেয়ে সহজ জিনিস হচ্ছে তোমার এই ক্ষেত্রে বলেছে যেমন বক্রতার কেন্দ্র থাকলে বক্রতার ব্যাসার্ধ আর ধনাত্মক হবে, যে পাশে আলো সে পাশে যদি থাকে, অন্যথায় বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হবে ব্যাসার্ধ চিহ্ন দ্বারা, এটা তো হয়। আর সোজা বিবর্ধন বিম্ব যদি সোজা হয়, সোজা বিম্বগুলা হয় হচ্ছে আমাদের সোজা যত বিম্ব তৈরি হবে সেই বিম্বগুলো হচ্ছে অবাস্তব বিম্ব। ঠিক আছে, আর অবাস্তব বিম্বগুলার জন্য আমরা এই এমটাকে কি ধরবো, ধনাত্মক। আর উল্টো বিম্ব যেগুলা বাস্তব বিম্ব হয় সেগুলো হয়ে যায় উল্টো বিম্ব। এই উল্টো বিম্বগুলোর জন্য এমটা আমরা ঋণাত্মক ধরে থাকি। এই এম হচ্ছে বিবর্ধন, মানে এটা তোমার ক্লাস থেকে সংখ্যাগুলো পড়ে আসছো, 1 2 3 এই 5টা পয়েন্ট তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা 6.5 নাম্বার আর্টিকেল আমরা একটু দেখি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলো। 30 সেকেন্ড বা 1 মিনিট সময় দেবো এই প্রশ্ন শোনার জন্য। 30 সেকেন্ড হলে যথেষ্ট, বলো। ও একজন বলেছে চিহ্নের প্রথা কত নাম্বার পেজ। আচ্ছা, চিহ্নের প্রথা কত নাম্বার পেজ, আমি একজন লিখে দিয়েছে 6.13 আর্টিকেলে যান। হ্যাঁ, এটা কে লিখেছে 6.13? আচ্ছা দেখি, দাঁড়াও। চিহ্নের বাস্তব পদার্থ তোমাদের বইয়ের সাথে মিলাও, দেখো তো পাও কিনা। এটা আছে, বইয়ে আছে আর্টিকেল নাম্বার, আমার এখানে বইয়ে আর্টিকেল নাম্বার তো 6.4 আছে চিহ্নের প্রথা। তোমরা একটু খোঁজো, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চরমান এবং আসছে কেন, একজন চরমান অবম নিয়ে কথা বলছে। দাঁড়াও দেখি, দাঁড়াও। সর্বোচ্চ বড় হতে পারবে না, ওই পথটাই সর্বোচ্চ আর বড় হতে পারবে না। আসলে এটা ফিক্সড ভ্যালু। হ্যাঁ, আমরা চরম অবম গুলা ম্যাক্সিমাম মিনিমাম গুলোর ক্ষেত্রে পিক পয়েন্ট আসে, এবং সেটাই যত সর্বোচ্চ বা সর্বনিম্ন পয়েন্ট আসতে পারে। তোমাদের যদি ম্যাথ থাকে, ম্যাথের ক্যালকুলাসে একটা চ্যাপ্টার আছে ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ, ওখানে ডিডিএক্স কে 0 ধরে কিছু ক্যালকুলেশন আছে, দেখবা। ওই চ্যাপ্টারটা একটু পড়বা, তাহলে কিছুটা আইডিয়া হবে। আচ্ছা, আমাদের সময় অনেক হয়ে গেছে, আজকে এই পর্যন্ত আমরা রাখি। আমাদের আসলে আজকে আর যদি পড়তে চাও আরেকটা অংশ আমি একটু দেখাতে পারি, আরেকটা টপিক দেখাই। তোমরা যদি থাকতে পারো 15 মিনিটের মধ্যে আমি এই টপিকটা একটু দেখাই। ঠিক আছে, 6.5 সবাই 6.5 এ যাও। গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ। ঠিক আছে, গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ, এখানে একটা সূত্র রয়েছে, যে সূত্রটা আমাদের অঙ্কে লাগবে। হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের এই যে 6.8 নাম্বার যে বইয়ে দেখো একটা সূত্র রয়েছে, মিউ বাই ভি এত অথবা এত, এই সম্পর্কটা অঙ্কের জন্য লাগবে। আমাদের মিউ ভাগ ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু দেওয়া আছে মিউ মাইনাস 1 বাই আর। এই সূত্র, এই সূত্রটার একটা প্রমাণ রয়েছে। হ্যাঁ, এটাও তোমাকে জানতে হবে। যারা বইটা চান্স পেতে চাও, ভালো জায়গায় পড়তে চাও, তাদের অবশ্যই এটা জানা উচিত। হ্যাঁ, আর পরীক্ষায় সিকিউ এর ভিতরে আসতে পারে, সিকিউ এর কোশ্চেন এগুলোর উপর বেস করে করা হয়। তোমরা একটু জানতে হবে নিয়মটা কিভাবে করে, এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এটা 4-5 বার একটু পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। 6.5 নাম্বার আর্টিকেল আমি দেখাচ্ছি, দেখো। এখানে চিত্রটার দিকে দেখো, এখানে একটা আমরা প্রতিসারক তল নিয়েছি। গোল জিনিসটা হচ্ছে প্রতিসারক তল।
আমরা দুটো মাধ্যম নিয়েছি, এই পাশেরটা বায়ু মাধ্যম, এই পাশেরটা ধরে নাও একটা মাধ্যম, কাঁচ মাধ্যম ধরো, ধরে কি মাধ্যম? কাঁচ মাধ্যম। বইয়ের সাথে মিলাও এবং বইটা সামনে রেখে পড়ো। আচ্ছা, যদি কাঁচ মাধ্যম হয়ে থাকে তাহলে এটা ঘন মাধ্যম, ওই পাশেরটা ধরলাম হালকা মাধ্যম, এক পাশে ঘন আরেক পাশে হালকা। তা আমরা যেটা করেছি, এটা মেরুবিন্দু বা আলোক বিন্দু যেটাই বলো, ও বিন্দু নিয়েছি, সেই পয়েন্ট থেকে একটা একদম একটা অক্ষ এঁকেছি, প্রধান অক্ষ যেটা আমরা বলি, সেই অক্ষ এঁকেছি। অক্ষের উপরে একটা বিন্দু বস্তু নিয়েছি পি। অক্ষের উপরে কি নিয়েছি? একটা বিন্দু বস্তু পি। এটা হচ্ছে আমার বিন্দু বস্তু। পি বিন্দু থেকে আমরা দুটো আলোক রশ্মি আঁকবো। বস্তু থেকে আমরা কয়টা আলোক রশ্মি আঁকবো? দুটো। একটা আলোক রশ্মি এই প্রধান অক্ষ বরাবর একদম আমাদের এই তলের উপরে, বিভেদ তলের উপরে পড়বে এবং এটা অভিলম্ব আপতন হওয়ায় এখানে হয় পি থেকে আলোক রশ্মি আসছে এই পথে, এটা অভিলম্ব আপতন হচ্ছে এবং সোজা বের হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এটার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটা আলোক রশ্মি আমরা আঁকবো পি থেকে একটু বাঁকা করে, এই আলোক রশ্মি এখানে গেল, এখানে যে আপতন হলো পি থেকে এস বিন্দুতে, পি থেকে এস বিন্দুতে আপতিত হয়েছে। আমরা যে কাজটা করব, এস বিন্দু থেকে এস বিন্দু আর এটার যে কেন্দ্র, এই যে গোলীয় তলটা নিয়েছি, এটা গোলকের একটা অংশ, তার যে কেন্দ্র সি, বক্রতার কেন্দ্র, এই দুইটা পয়েন্ট যোগ করে দিয়েছি। যোগ করলে এটা হচ্ছে অভিলম্ব, সি থেকে এস, এটা হচ্ছে অভিলম্ব, যেটাকে আমরা বর্ধিত করেছি এন পর্যন্ত। আমরা সি থেকে এন তাহলে কি পেলাম? অবিলম্ব পেলাম। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি আপতন কোণ। তাহলে এখানে পেলাম এই পি থেকে এস, আর অবিলম্ব হচ্ছে সি থেকে এস ধরো, তাহলে এখানে পেলাম আই কোণ, বড়টা হচ্ছে আই কোণ। এই আলোক রশ্মিটা যাওয়ার কথা কিন্তু এইভাবে, তাই না রে? খেয়াল করো, এই পথে তো, কিন্তু যেহেতু ঘন মাধ্যমে গেছে সেটা অবিলম্বের দিকে কিছুটা বেঁকে গেল, বেঁকে এ এস থেকে এর দিকে চলে গেল। এরকম সোজা গেল না, আলোক রশ্মিটা এরকম সোজা গেল না, না যে একটু বেঁকে গেল, অবিলম্বের দিকে বেঁকে গেল এবং এখানে একটা কোণ পেলাম প্রতিসরণ কোণ, আর অবিলম্বের সাথে কোণ পেলাম কত? আর কোণ। এই পাশেরটা যদি আর হয়, খেয়াল করো, তাহলে এই যে রশ্মিটা এস থেকে এ বিন্দুতে, এস থেকে এ বিন্দুতে যে আলোক রশ্মিটা যাচ্ছে এটা কি প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মিটাকে আমরা বর্ধিত করবো পিছনের দিকে এস থেকে, আর এই এটাকে বাড়া দিচ্ছি, এই বর্ধিত করতে দিয়ে এস থেকে কিউ আঁকলাম। বইয়ে, তোমাদের বইয়ে এস থেকে কিউ, এই রেখাটা অবশ্যই ডট ডট দিয়ে আঁকা থাকার কথা। এটা এইভাবে ডাইরেক্ট রেখাটা আনবো না, যেহেতু এটা আমরা নিজেরা বর্ধিত করে দিচ্ছি পিছনের দিকে, সেজন্য ডট ডট দিয়ে আঁকবো, ঠিক আছে? তাহলে এখানে একটা কিউ বিন্দু পাবো, যেহেতু পিছনে বর্ধিত করলে এই আগে যে প্রথম যে আলোক রশ্মিটা এঁকেছিলাম তার সাথে মিলিত হচ্ছে কিউ বিন্দুতে। আমরা ধরে নিই পি বিন্দুর একটি অবাস্তব বিম্ব হচ্ছে কিউ। এটা কিন্তু বাস্তব বিম্ব হলো না, এটা অবাস্তব বিম্ব হলো, কারণ আলোক রশ্মি থেকে প্রতিসরিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করে আমরা এখানে মিলিত করেছি। তাহলে পি বিন্দু অবাস্তব বিম্ব হচ্ছে কিউ। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ক্যালকুলেশন করব, এই জন্য আমরা তিনটা কোণ ধরে নিচ্ছি। একটা আলফা, পি বিন্দুতে একটা কোণ ধরেছি আলফা, এখানে বিটা আর এখানে গামা। তাহলে তিনটা কোণ জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে করলাম, আলফা বিটা গামা। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ককে এখানে তোমাদের বইয়ে 1 ধরবা বই অনুসারে, আর এই পাশেরটাকে আমরা ধরেছি মিউ। অনেক বইয়ে এটাকে মিউ 1 ধরেছে, এই পাশে এটাকে মিউ 2 ধরেছে, এটাও করা যেতে পারে, ঠিক আছে? মিউ 1 মিউ 2 ধরেও করা যেতে পারে। এখন আমরা নরমালি যে জিনিসটা জানি, ওই যে স্নেলের সূত্রের যে সাধারণ রূপ, সেই সূত্রটাই আমরা ব্যবহার করি। এই পাশে যদি মিউ 1 থাকতো, মিউ 1 এর সাথে দিতাম হচ্ছে সাইন আই, আর মিউ 2 এর সাথে দিতাম সাইন আর। যেহেতু আমি একবার এই পাশে 1 ধরেছি, এই পাশে মিউ ধরেছি, তাহলে আমরা লিখবো মিউ ইকুয়াল টু সাইন আই ভাগ সাইন আর। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখবো? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, ঠিক আছে? এই সাইন আই বাই সাইন আর। এখন এই আই কোণ, এখন এই যে আই এবং আর, এই কোণগুলা আসলে খুব ছোট কোণ, এই কোণগুলা খুবই খুবই ছোট কোণ, যার জন্য সাইন আই এর বদলে আমরা শুধু আই লিখতে পারি, সাইন আর এর বদলে শুধু আর লিখতে পারি। তার অর্থ এই মিউ ইকুয়াল টু সাইন আই, যেটা ছিল আর নিচে ছিল সাইন আর, এই সাইন আই এর বদলে শুধু আই, আর সাইন আর এর বদলে শুধু আর লেখা যায়। এইটুকু করার পরে আমরা ওই চিত্র থেকে ক্যালকুলেশন করে আই এবং আর এর মান এনে এখানে বসাবো। চিত্রে আবার একটু যাই, দেখি চিত্রটা কি বলেছে।
চিত্রের দিকে তাকাও, চিত্রে কিন্তু বোঝা যাচ্ছে একটা জিনিস যে ত্রিভুজ হয়েছে অনেকগুলো, তাই না? একটা ত্রিভুজ নেব, বস্তুকে ধরে একটা ত্রিভুজ চিন্তা করব, একটা চিন্তা করব প্রতিবিম্বকে ধরে। আমরা দুটো ত্রিভুজ চিন্তা করব, একটা হচ্ছে বস্তুকে ধরে আর একটা হচ্ছে কি বললাম প্রতিবিম্বকে ধরে। বস্তুকে ধরে ত্রিভুজ কোনটা? পি এস সি, সব ক্ষেত্রে বক্রতার কেন্দ্র সিটাকে কমন রাখবো। পি এস সি একটা ত্রিভুজ হতে পারে, আর একটা ত্রিভুজ হতে পারে কিউ এস সি। আচ্ছা, প্রথমে একটা নিলি হলো ত্রিভুজ পি এস সি। এই জায়গায় বহিস্থ কোণ হচ্ছে গামা। বহিস্থ কোণকে গামা। এই আমরা জানি বহিস্থ কোণ বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ গামাটা কার সমান হবে? আই প্লাস আলফা। তাহলে গামা হবে আই প্লাস আলফার সমান। একইভাবে আমি যদি ত্রিভুজ এখান থেকে আই বের করে নিই, আই মানে কি গামা মাইনাস আলফা। একইভাবে আমরা ওই আরেকটা ত্রিভুজ নেব, ত্রিভুজ এবার নিব পি এর জায়গায় প্রতিবিম্ব কিউ এস। এখানে যদি ধরি কিউ এস সি ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো? কিউ এস সি জায়গায় আমরা লিখতে পারবো, এখানে দেখো কিউ এস সি জায়গায় কি আছে? বহিস্থ কোণ গামা আর অন্তস্থ কোণ হচ্ছে বিটা, আর এখানে আছে আর। আরটা কিন্তু এটার উল্টা দিকে আর চলে আসে এই জন্য, তাই না? তাহলে গামা ইকুয়াল টু আসবে কি বলো? আর প্লাস বিটা। ওকে, এখান থেকে আর পাবো, আর হবে গামা মাইনাস বিটা। গামা মাইনাস বিটা। কি কি পেলাম? একটা আই পেলাম, একটা কি পেলাম? আর পেলাম। এবার মিউ লিখবো, মিউ ইকুয়াল টু কত পেয়েছিলাম রে? সাইন আই বাই সাইন আর, মনে আছে? আই বাই আর পেয়েছিলাম, সাইন বাদ দিয়ে আই এর মান বসাবো, আর এর মান বসাবো। কি কিসের কিসের মান বসাবো? আই এর মান বসাবো, আর এর মান বসাবো। এই ক্যালকুলেশন করে আই এবং আর এর মানটা বসাই দিলাম, ঠিক আছে? এবং এই যে আই আর বের করে যা শুধু বসাই দিলাম। আই আর বসানোর পরে একটা কাজ আছে, এটা আমরা করি। মিউ ইকুয়াল টু আই, আই এর বদলে দিব গামা মাইনাস আলফা, আর এখানে দিব গামা মাইনাস বিটা। দুটো মান দিয়েছি আই এবং আর এর। খেয়াল করো সবাই, এখানে গুণ করি মিউ গামা মাইনাস মিউ বিটা, তারপরে গামা মাইনাস আলফা। বীজগণিতের কিছু ক্যালকুলেশন আছে, একই জাতীয় রাশিগুলোকে একদিকে নিতে হয়। আমরা এই গামা জাতীয় রাশিগুলোকে একদিকে নিই। মিউ মাইনাস 1 এটা ওই পাশে চলে গেল, তাহলে আমাদের কি কি আসলো দেখো। একই জাতীয় রাশিগুলোকে একদিকে নিই, এটাকে ওদিকে নিই। মিউ বিটা মাইনাস আসলে আলফা বিটা গামা এগুলা ওই ত্রিভুজ থেকে মান বের করে দিতে হবে। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, ক্লাস 10 এ পড়ে আসছো। তাহলে থিটা মানে এস বাই আর, চাপ বাই ব্যাসার্ধ। তো চাপকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে এই কোণ পাওয়া যায়। তো সেই অনুযায়ী এই আমরা এই আলফা বিটা গামা এগুলার মান বের করব। যেমন আলফার মান আসবে চাপ বাই ব্যাসার্ধ। আলফা কত আসবে দেখো, আলফার জন্য চাপ হচ্ছে ওএস, ব্যাসার্ধ ব্যাসার্ধ হিসাবে এসপি অথবা ওপি ধরা যায়। এখানে একটা কথা বলি, এই আমরা আঁকার জন্য কিন্তু ও থেকে এস বিন্দুটা অনেক দূরে এঁকেছি। আসলে বাস্তবে ও বিন্দুর ঠিক পাশের বিন্দুটাই হচ্ছে এস বিন্দু, যার জন্য এই পি থেকে এই ও থেকে পি এর দূরত্ব যা হবে এস থেকে পি এর দূরত্ব তাই হবে। ব্যাসার্ধ হিসাবে আমরা ওপি ব্যবহার করি, ব্যাসার্ধ হিসেবে আমার ওপি চলে আসবে, আর চাপ হিসাবে আসবে ওএস। আবার একইভাবে এই বিটার বদলে আসবে কি আসবে বলো তোমরা বলো? বিটার বদলে আসবে কি ওএস বাই ওসি, আর গামার বদলে আসবে ওএস, গামার বদলে আসবে ওএস ভুল লিখলাম, বিটার বদলে আসবে ও কিউ, ও কিউ, আর এটার বদলে আসবে ওসি। চিত্রের সাথে মিলাও, মিলাই দেখাও আলফা বিটা গামা।
আলফার বদলে আসছে কোন আলফার বদলে আসছে চাপ হচ্ছে ওএস বাই ওপি, বিটার বদলে আসছে চাপ ওএস ভাগ ওকিউ, আর গামার বদলে আসছে ওএস ভাগ ওসি। এই তিনটা কোণ পেয়ে গেলাম। এই কোণ তিনটা, এই যে সমীকরণ, এই সমীকরণটার মধ্যে বসাবো আলফা বিটা গামা। বসালেই ওই ওসিটা ওএসটা কেটে যাবে। কি কেটে যাবে? ওএসটা কেটে যাবে। দেখো আমরা বসিয়ে খুব সহজে এই মানগুলো বসালাম, বসায় আমাদের এরকম একটা অবস্থা চলে আসলো। এস কিউ ও পি আর কিছুই থাকবে না, এইভাবে সাজাবো। এখন ও থেকে সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বোঝায়, ও থেকে পি বস্তুর দূরত্ব বোঝায়, এবং এস থেকে কিউ প্রতিবিম্বের দূরত্ব বোঝায়। এখন এই দূরত্বগুলা আমরা একটু লিখি। এই কোনটা কি ধরবো? ওপিটা বস্তুর দূরত্ব, সেটাকে পজিটিভ ধরবো ইউ, আর যেটা প্রতিবিম্বের দূরত্ব সেটাকে আমরা ধরবো প্রতিবিম্ব যেহেতু, এটা এটা লিখতে ভুল হয়েছে, এখানে আসবে ও কিউ লিখতে হবে। ও কিউটা লিখেনি, ও কিউ এর জায়গায় মাইনাস ভি হবে, আর ওসির বদলে মাইনাস আর। যেহেতু আমরা যে দূরত্বটা মাপছি এই ক্ষেত্রে আমাদের ওসি বক্রতার ব্যাসার্ধ, এটা মাইনাস আর ইউজ করেছি আমরা। হ্যাঁ, আমরা যেহেতু অবাস্তব বিম্ব পেয়েছি সেজন্য মাইনাস ভি দিয়েছি, আর পৃষ্ঠটা অবতল, অবতলের জন্য আমরা মাইনাস আর ইউজ করেছি। যদি প্লাস হতো, উত্তল হতো, তাহলে আমরা প্লাস আর ব্যবহার করতাম। ঠিক আছে? এই মানগুলো বসিয়ে দিলে আমরা সহজে এই সমীকরণটা পেয়ে যাব। উত্তল প্রতিসারক তলের জন্য এটা আমরা অবতলের জন্য বের করলাম। আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে অবতল, আমাদের শেপটা ছিল অবতল, এটা উত্তল প্রতিসারক তলের জন্য আমরা বের করতে পারবো। একই ধরনের সূত্র আসবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই তোমাদের আজকে ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নটা শুনে শেষ। 5টা বেজে গেছে, আমরা সবাই এখন নামাজে যাব। হ্যাঁ, প্রশ্নগুলো বলো। ওসিটা বক্রতার ব্যাসার্ধ, ওসি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে? উত্তল পৃষ্ঠ হলে ওসিটা প্লাস আর ধরবো, আর না, হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা এই জায়গায় যারা একদম প্রশ্ন করছো ওসিটা বলেন, ওসি দেখো মাইনাস আর ইউজ করেছি। মাইনাস আর হওয়া মানেই হচ্ছে এখানে অবতল পৃষ্ঠ ছিল। হ্যাঁ, যদি উত্তল পৃষ্ঠ থাকতো তাহলে আমরা প্লাস ধরতাম। এটা আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার, ক্লিয়ারলি বুঝছি। আসসালামু ভালো থাকবেন স্যার। নেক্সট ক্লাস হবে। আচ্ছা, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা যেহেতু ফিজিক্সের ক্লাস, তো আমরা চেষ্টা করব আগামী দিন বসার। তোমরা যা পড়ালাম এই 1 ঘন্টা সময়ের মাঝে তোমরা এটা সবাই বাসায় অন্তত 10 বার রিডিং দিয়ে খাতায় অন্তত একবার লেখো। না লিখলে কিন্তু কিছুই পারবা না। হ্যাঁ, এত সহজ না যত সহজে আমি বলে যাচ্ছি। নিজে করতে যাও তাহলে টের বাবা একটু কষ্টকর হবে। বুঝে বুঝে করো। কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করো। থ্যাংক ইউ, রাখলাম। ঠিক আছে, দেখি তাহলে একটু ধরো প্রশ্নগুলো দেখি আবার কথা। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ কালকে চেষ্টা করব। যদি প্রবলেম হয় আমি ফেসবুকে জানিয়ে 3:30 থেকে আমরা বলবো। আজকে দেরি হয়ে গেছে, নেক্সট দিনে আমরা 3:30টায় শুরু করবো। আজকে প্রবলেম হয়েছিল, আমার টিভিটা সেট করতে সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।